খালেদা জিয়ার অবস্থার উন্নতি নেই। খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা। ঢাকায় তাপমাত্রা 17 ডিগ্রিতে নেমেছে। যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রক্রিয়া স্থগিত। সিরিয়ায় ভয়াবহ সংঘর্ষ, ইসরায়েলি সেনাসহ হতাহত 29। ভেনেজুয়েলায় শিগগিরই স্থল হামলা চালাবে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চান ফিফা সভাপতি। আসসালামু আলাইকুম। বার্ড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। 2 দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি, নতুন করে অবনতিও হয়নি। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। শুক্রবার এ তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে বিকেলে দলের অসুস্থ চেয়ারপারসনকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী। তারা সিসিইউর ভেতরে যাননি। গ্লাসের বাইরে থেকে দেখে এসেছেন বলে জানান আমির খসরু। তিনি বলেন, আমরা দূর থেকে দেখেছি, সিসিইউতে তো যাওয়া যায় না, ইনফেকশনের ঝুঁকি আছে। আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, ম্যাডামের অবস্থার উন্নতি নেই। মেডিকেল বোর্ড চেষ্টা করছে, প্রতিদিন বৈঠক করে চিকিৎসায় পরিবর্তন আনছে। এদিকে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানান, আমি এখন হাসপাতাল যাচ্ছি, ম্যাডামের অবস্থা আগের মতোই, তেমন কোনো উন্নতি নেই, এখনও সিসিইউতেই আছেন। ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন হাসপাতালে আছেন সার্বক্ষণিক, তিনি বিস্তারিত বলতে পারবেন। আমার সঙ্গে চিকিৎসকদের যতটা কথা হয়েছে তারা জানিয়েছেন ম্যাডামের অবস্থা ভালো নয়, সবাই দোয়া করবেন। তিনি জানান, চিকিৎসকদের পরামর্শে ম্যাডামের জন্য গুলশানের বাসা থেকেই খাবার পরিবহন করা হচ্ছে প্রতিদিন। ম্যাডামের সঙ্গে তার ছোট পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান সার্বক্ষণিক থাকছেন। এছাড়া গৃহপরিচালিকা ফাতেমা ও স্টাফ রূপা আক্তার সঙ্গে আছেন। তার আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে ইনফেকশনের সংক্রমণ শঙ্কায় খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মেডিকেল বোর্ডের একজন সদস্য বলেন, ম্যাডামের নিউমোনিয়া হয়েছে, উনি এখনও সেরে ওঠেননি, বয়সের কারণে সময় লাগবে। প্রায় 80 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত সপ্তাহের রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এদিকে দলের পক্ষ থেকে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় গতকাল শুক্রবার বাদ জুমা সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় দোয়া চান তিনি। প্রফেসর ইউনূস নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা 3 বারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে, প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত। প্রধান উপদেষ্টা আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন।
দেশে এরই মধ্যে শীতের অনুভূতি তীব্র হচ্ছে। এর প্রভাব পড়ছে রাজধানী ঢাকায়ও। শনিবার সকালে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের প্রথমার্ধে আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আজ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। পূর্বাভাসে দেওয়া তথ্য অনুযায়ী আজ সকাল 6টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17.6 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 89%। গত 24 ঘন্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা 6টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। হোয়াইট হাউসের কাছে 2 ন্যাশনাল গার্ড সেনার উপর গুলিবর্ষণকে কেন্দ্র করে বিদেশি নাগরিকদের অভিবাসনের সব অনুরোধ প্রক্রিয়াকরণ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। আশ্রয় সংক্রান্ত আবেদন কার্যক্রম বন্ধের বিষয়ে গতকাল শুক্রবার ইউএস সিটিজেন অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের পরিচালক জোসেফ অ্যাডলো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, সব বিদেশিদের সম্পর্কে নিরাপত্তা যাচাই নিশ্চিত না হওয়া পর্যন্ত আশ্রয় সিদ্ধান্তের কার্যক্রম বন্ধ থাকবে। সিবিএস জানিয়েছে, ইউএসসিআইএস এর কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, আশ্রয় প্রার্থীদের আবেদনের ব্যাপারে যেন কোনো ধরনের সিদ্ধান্ত না নেওয়া হয়। এটি বিশ্বের সব দেশের নাগরিকদের ক্ষেত্রে কার্যকর হবে। তবে আবেদন যাচাই বাছাইয়ের কাজ তারা চালিয়ে যেতে পারবেন। শুধু সিদ্ধান্ত নেওয়া থেকে কর্মকর্তাদের বিরত থাকতে বলা হয়েছে। এর আগে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী নেওয়া বন্ধের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তৃতীয় বিশ্বের সব দেশের কথা বললেও ট্রাম্প নির্দিষ্ট করে কোনো দেশের কথা উল্লেখ করেননি। ধারণা করা হচ্ছে তার এই সিদ্ধান্ত ব্যাপক আইনি বাধার মুখে পড়বে। এছাড়া এ নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা ও চাপের মুখেও পড়বেন তিনি। এরই মধ্যে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। লেবাননের পর সিরিয়াতেও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এ সময় স্থানীয় বাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 12 জন নিহত এবং 6 জন ইসরায়েলি সেনাসহ 18 জন আহত হয়েছেন, যার মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার 28 নভেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। সিরিয়ার সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানিয়েছে, রাজধানী দামেস্কের গ্রামীণ অঞ্চল বেইট জিন্ন ও মাঝরাত বেইট জিন্নের যাত্রাপথে শুক্রবার ভোরে চালানো ইসরায়েলি হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও 11 জন। রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল ইখবারিয়া জানিয়েছে, হামলার পরও ইসরায়েলি ড্রোন ওই এলাকার আকাশে টহল দিচ্ছিল, বিশেষ করে 2 শহরকে সংযুক্ত করা সড়কের উপর দিয়ে। প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে আছে এবং উদ্ধার কাজ চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলার পর বেইট জিন্ন থেকে ডজন ডজন পরিবার নিরাপদ এলাকায় পালিয়ে গেছে। এর আগে চ্যানেলটি জানিয়েছিল, ইসরায়েলের একটি টহল দল রাজধানী শহরে ঢুকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পরে পিছু হটে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযানের সময় তাদের 6 সেনা সদস্য আহত হয়েছে, যার মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। ইসরায়েলি বাহিনীর দাবি, তারা আল জামা ইসলামিয়ার সদস্যদের আটক করেছে, যারা নাকি দক্ষিণ সিরিয়ার বেইট জিন্ন অঞ্চলে সক্রিয় ছিল এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিল। সিরিয়া কর্তৃপক্ষ অবশ্য এখন পর্যন্ত ইসরায়েলি হামলা বা এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইসরায়েল চলতি নভেম্বরে দক্ষিণ সিরিয়ায় মোট 47টি অভিযান পরিচালনা করেছে। সরকারি তথ্য অনুযায়ী 2024 সালের ডিসেম্বরের পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর সিরিয়ায় 1000-এর বেশি বিমান হামলা এবং দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে 400-র বেশি সীমান্ত অতিক্রমকারী অভিযান চালিয়েছে। 2024 সালের শেষ দিকে বাশার আল আসাদ সরকারের পতনের পর ইসরায়েল গোলান মালভূমিতে নিজের দখল আরও বিস্তৃত করে এবং নিরস্ত্রীকৃত বাফার জোন দখল করে নেয়,
যা 1974 সালে সিরিয়ার ইসরায়েল বিচ্ছিন্নতা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। মাদক চোরাচালান নেটওয়ার্ককে লক্ষ্য করে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র শিগগিরই স্থল হামলা চালাবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার 27 নভেম্বর সেনাদের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আপনারা ভেনেজুয়েলার মাদক চোরাকারবারিদের ঠেকাতে কাজ করছেন, ফলে সমুদ্র দিয়ে মাদকের নৌকার বেশিরভাগ আর আসছে না। হয়তো মাদক কারবারিরা সাগর দিয়ে আর মাদক পরিবহন করতে চাইছে না। তাদের লক্ষ্য করে আমরা স্থলেও হামলা শুরু করব। আমরা খুব শিগগিরই হামলা শুরু করব। আমরা তাদের প্রতি সতর্কতা দিচ্ছি, আমাদের দেশে বিষ পাঠানো বন্ধ করুন। ভেনেজুয়েলাকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক সামরিক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন মন্তব্য বলছে তিনি ভেনেজুয়েলায় হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার কিছু সহযোগীকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্যের তকমা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে করে এখন ভেনেজুয়েলার প্রেসিডেন্টের উপর আরও নিষেধাজ্ঞা এবং তার সম্পদ জব্দ করতে পারবে যুক্তরাষ্ট্র। তবে মাদুরোর উপর কোনো মারণাস্ত্র ব্যবহার করা হবে কিনা সেটি নিশ্চিত নয়। মাদক বিরোধী অভিযানের নামে নৌকা ও জাহাজে হামলা চালিয়ে এখন পর্যন্ত 80 জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া অপারেশন সাউদার্ন স্পিয়ার নামে ক্যারিবিয়ান অঞ্চলে কয়েক ডজন যুদ্ধ জাহাজ ও 15,000 সেনা জড়ো করেছে তারা। ফুটবল বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, বিষয়টা অকল্পনীয়ই বটে। তবে খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশকে দেখতে চান বিশ্বমঞ্চে। অনূর্ধ্ব 17 বিশ্বকাপ ফাইনালে উপস্থিত হয়ে এমনটাই বলেছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান। কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে গত বুধবার অনূর্ধ্ব 17 ফুটবল বিশ্বকাপের ফাইনালে অস্ট্রিয়াকে 1-0 গোলে হারিয়ে শিরোপা জিতে পর্তুগাল। ডাচদের প্রথমবারের মতো অনূর্ধ্ব 17 বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নামল ফিফার বয়স ভিত্তিক টুর্নামেন্ট। আফজল রহমান নামে এক বাংলাদেশি তরুণ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন ফিফা অনূর্ধ্ব 17 বিশ্বকাপে। সেখানে আফজলের ভিডিওতে ধরা পড়েন ফিফা সভাপতি। 11 সেকেন্ডের সেই ভিডিওতে ইনফান্তিনো বলেছেন, এগিয়ে যাও বাংলাদেশ। এরপর তিনি আরও যোগ করেন, বিশ্বকাপে তোমাদের জন্য অপেক্ষা করছি। ফিফা সভাপতি বিশ্বকাপে বাংলাদেশের অপেক্ষায় থাকলেও আপাতত সেটির সম্ভাবনা ক্ষীণ। ফিফার র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগোলেও এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে বিশ্বকাপের প্রাথমিক বাছাইয়ে তেমন একটা সুবিধা করতে পারেনি হাভিয়ের কাবরেরার দল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।